হ্যালো। জি স্যার বলুন। ক্লাসে আপনার ল্যাবে আসেন অনেক, 40-50 জন, ক্লাসে এত কম কেন? তো অনেক কম। আচ্ছা, লাস্ট ক্লাস কি পর্যন্ত পড়ানো হয়েছিল বলেন তো? লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম? ব্লক ডায়াগ্রাম রিঅ্যাকশন করানো হয়েছে না? জি স্যার, কনভার্টিং টু এসএফজি ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, মানে স্যার সিগন্যাল ফ্লো। সিগন্যাল ফ্লো, জি স্যার গ্রাফ সিগন্যাল পর্যন্ত টু পড়াইছিলেন আর কি। হ্যাঁ, সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে কিভাবে ব্লক ডায়াগ্রাম অথবা ব্লক ডায়াগ্রাম থেকে কিভাবে সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করা যায় সেটা দেখানো হয়েছিল, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। আজকে আজকে আমরা একটা একটা নতুন টপিক শুরু করব। আচ্ছা, মেসন গেইন ফর্মুলা। এই মেসন গেইন ফর্মুলা আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, ব্লক ডায়াগ্রাম যেটা রিডাকশন করছিলাম কালকে, অনেক বড় বড় বড়, হ্যাঁ, ব্লক ডায়াগ্রামগুলো ছিল, কিন্তু ওটা দিয়ে যদি ট্রান্সফার ফাংশন বের করতে বলি আপনারা কিন্তু পারবেন না, কারণ অনেক সময় লাগবে। ট্রান্সফার ফাংশন মানে কি আমরা জানি যে আউটপুট বাই ইনপুট, তাই না? আউটপুট বাই ইনপুট, ওই যে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করে করে দেন আমরা ছোট যে লাস্টে আউটপুটটা পাইছিলাম ওটাই ছিল আমাদের ট্রান্সফার ফাংশনের ভ্যালুটা। তো এইটা খুব সহজেই করা যায় মেসনস গেইন ফর্মুলা দিয়ে, এবং মেসন গেইন ফর্মুলা সিগন্যাল ফ্লো গ্রাফটাকে ইউজ করে কাজটা করে আর কি। তো সিগন্যাল ফ্লো গ্রাফটা আমাদের এই জন্য জানার দরকার ছিল। সিগন্যাল ফ্লো গ্রাফটা যেহেতু আমরা জানি, এর খুব সহজেই আমরা, খুব বড় বড় যদি কোনো কন্ট্রোল সিস্টেম থাকে, খুব বড় বড় কন্ট্রোল সিস্টেম থাকলেও আমরা খুব সহজেই তার ট্রান্সফার ফাংশন খুব সহজেই বের করতে পারবো, খুব ইজিলি। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে, আমরা কিছু জিনিস ধরে নিচ্ছি, এস্টিমেট করতেছি, একটু মাথায় রেখে এগুলো। যেমন আর অফ এস, এটাকে আমরা সবসময় বলবো কি, ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট। সি অফ এস, এটা হচ্ছে আউটপুট। তাহলে আমাদের ট্রান্সফার ফাংশন সূত্র কি হবে? সি অফ এস ডিভাইড বাই স্যার আর আউটপুট অফ বাই এস, তাই ইনপুট না? হবে স্যার। আউটপুট বাই ইনপুট। আচ্ছা, মেসন গেইন ফর্মুলাটা কি এখন লিখতেছি, এখানে একটু খেয়াল করেন। মেসন গেইন ফর্মুলাটা হচ্ছে, টি দিয়ে আমরা ট্রান্সফার ফাংশন বোঝাচ্ছি। টি ইজ ইকাল টু, যে টি অফ এস এখানে লেখাই যায় 1 বাই ডেল্টা সামেশন অফ পি কে ডেল্টা কে। এটা হচ্ছে সূত্র, মেসন গেইন ফর্মুলার এটা হচ্ছে সূত্র। সো এইখানে আসলে কোন জিনিসটা কি এটা আমাদের জানতে হবে, তাই না? না জানলে তো বুঝবো না, যে সূত্রটার মিনিং যদি না জানি আর কি। সো এইখানে পি কেটা হচ্ছে, লিখে নেন, এটা হচ্ছে ফরওয়ার্ড পাথ, forward path gain of the kth forward path. আচ্ছা, ফরওয়ার্ড পাথ কোনটা, ব্যাকওয়ার্ড পাথ কোনটা, সেগুলো একটু পরে দেখাচ্ছি। এগুলো অলরেডি দেখছেন আপনারা, যে তীর চিহ্ন যেটা কি সামনের দিকে যাচ্ছে, লেফট, মানে ইনপুট থেকে আউটপুটের দিকে যাচ্ছে, ওটা হচ্ছে ফরওয়ার্ড পাথ বলতেছি আমরা। আর ফিডব্যাক যেটা, ফিডব্যাকটা হচ্ছে ফরওয়ার্ড না, ফিডব্যাকটা পিছনের দিকে আসছে, তাই না? তো পি অফ কেটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে ডেল্টার পরিচয়টা একটু দেখি। ডেল্টা হচ্ছে 1 মাইনাস সাম অফ individual loop gain plus sum of two non-touching loop gain
আচ্ছা নিচে লিখতেছি লুপ গেইন প্লাস এইভাবে চলতে থাকবে স্যার সাম অফ 3 নন টাচিং লুপ গেইন আমার সামনে কি লেখা আছে স্যার? এটা সাম অফ 2 নন টাচিং লুপ গেইন স্যার গেইনের পর কি লেখা স্যার? লুপ গেইন প্লাস প্লাস এইভাবে চলতে থাকবে এটা আর কি প্লাস ডট ডট দেওয়া মানে হচ্ছে এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে আর কি আর ডেল অফ কে এটা হচ্ছে ইকুয়ালস টু 1 মাইনাস loop gains which are not touching to forward path. সো এই হচ্ছে তিনটা জিনিস জানা থাকলে আমরা ট্রান্সফার ফাংশন খুব সহজে বের করতে পারবো। এটা একটা অন্য একটা নিয়ম, তাই না? আমি বুঝাচ্ছি যে কিভাবে আসলে কিভাবে কোন জিনিসটা বের করতে হয়। ফরওয়ার্ড পাথ গেইন কি জিনিস কি খেয়াল করি। সাপোজ এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। এই ডান পাশে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কারণ এখানে আর অফ এস আর সি অফ এসটা আমরা ড্র করব। সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করার ইয়েটা কি, ফার্স্টে হচ্ছে ইনপুট এবং আউটপুট ড্র করে লম্বা একটা লাইন দিয়ে দেবো, তাই না? তারপর আমরা কি করব, গেইন যেখানে যেখানে গেইন আছে গেইন দিলাম, আমি সাপোজ গেইন দিলাম। আর মানে এখানে একটা ফিডব্যাক দিলাম, ফিডব্যাক, এবং এই ফিডব্যাকের এখানে আরেকটা গেইন দিলাম, এই পারে একটা গেইন। তো এখানে একটা গেইন দিলাম। আচ্ছা বলেন তো এইখানে ফরওয়ার্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যেটা সামনের দিকে যাবে, শুধুমাত্র ব্যাক করবে না। ব্যাক যেটা করতে সেটা কি ফরওয়ার্ড বলবো? না, ব্যাকওয়ার্ড, তাই না? ফরওয়ার্ড হচ্ছে যেটা শুধু সামনের দিকে যাচ্ছে। তাই এইখানে সামনে কে যায়, আর মানে ব্যাকওয়ার্ডে কে কে, মানে শুধুমাত্র কোন জিনিসটা ব্যাকওয়ার্ডে আসে বলেন তো? স্যার ফিডব্যাকটা ব্যাকওয়ার্ডে আসে স্যার। ফিডব্যাকটা শুধুমাত্র ফিডব্যাকটা। তাহলে এখানে দেখেন G1 G2 গেইনটা ফরওয়ার্ডে যাচ্ছে। তাহলে আমাদের এখানে ফরওয়ার্ড পাথ বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ইনপুট থেকে শুরু হবে আউটপুট পর্যন্ত চলবে, ডিরেক্ট এরকম একটা পাথ থাকলেই সেটাকে বলবো আমরা ফরওয়ার্ড পাথ। খেয়াল করে দেখেন, আমি যদি এখানে ফরওয়ার্ড পাথটা বের করতে চাই, বাকিগুলো চিন্তা করার কোনো দরকার নেই। এখানে ফরওয়ার্ড পাথগুলো যদি বের করতে চাই তাহলে এরকম হবে না, আর অফ এস সি অফ এস G1 G2, এটা কি একটা ফরওয়ার্ড পাথ? H2 কিন্তু ফরওয়ার্ড পাথ না, H1 কিন্তু ফরওয়ার্ড পাথ না। বোঝা ট্রাই করেন। আমি যদি এখানে আরেকটা ইয়ে দিতাম, এইখানে এটা ফরওয়ার্ডের দিকে দিলাম, এটা হচ্ছে যে প্যারালালি অ্যাড করে দিলাম আর কি। এরকম যদি থাকে তাহলে ফরওয়ার্ড পাথ কয়টা? ফরওয়ার্ড পাথ মানে ভালো মতো বোঝা ট্রাই করেন, ইনপুট থেকে আউটপুটে যাবে যে পার্টটা দিয়ে, যে পথটা দিয়ে যাবে সেই পথটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড পাথ। তাহলে এইখানে এখন যেটা ড্র করলাম আমি, এইখানে কয়টা ফরওয়ার্ড পাথ হতে পারে, মানে ইনপুট থেকে আউটপুটে যাওয়ার অপশন কয়টা হতে পারে? একটা তো দেখাইলাম G1 G2, তাই না? এটা দিয়ে দেখালাম। আরেকটা এইরকম হতে পারে না? দেখেন তো, G1 G4 হতে পারে না? আমি আবারও বলতেছি, খেয়াল করেন, ইনপুট থেকে আউটপুটে যেতে যে পার্টটা ইউজ করবে ওটাকেই বলা হবে ফরওয়ার্ড পাথ। সিম্পল জিনিস।
স্যার ইনপুট এটা থেকে তাহলে G3 হলো না কেন? G3 কেন হলো না, গুড কোশ্চেন। খেয়াল করে দেখেন, এই G3 কিন্তু এই পোর্শনে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই পথে তো যাচ্ছে না, কারণ এটা তো এই যে ফিডব্যাকের পাথ। G2 তো শুধু, G3 তো শুধু ওই পোর্শনে আছে। আপনি কি G2 বলতেছেন না G3 বলতেছেন? স্যার G3 হ্যাঁ, G3টা হচ্ছে ওই পোর্শনে শুধুমাত্র আছে, ওইটা তো ওইখানে আর এই লাইনের সাথে তো নাই। খেয়াল করে দেখেন, হ্যাঁ ওই লাইনের সাথে তো নাই। এই লাইনটা এই যে ব্যাকওয়ার্ডে চলে আসছে, এই যেটা, হ্যাঁ শুধুমাত্র ওই পোর্শনে আছে। তো এখানে তো যাওয়ার রাস্তা আছে নাই তো। খেয়াল করে দেখেন, যাওয়ার রাস্তা যদি কেটে যায় সেটা তো যাইতে পারবেন না আপনি। সিম্পল চিন্তা করেন, মানে যাওয়ার রাস্তাটাই নাই, তাই না? যেভাবে ইনপুটের সাথে আউটপুটের কানেকশন থাকবে সেইটাই হচ্ছে ফরওয়ার্ড পাথ, আদারওয়াইজ না। জি স্যার বুঝতে পারছি। এই G3 ড্র করার আমার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এখানে এই যে ডেলকেটা কি ছিল একজন বলেন তো দেখি একটু। ডেলকেটা কি লিখছি? 1 মাইনাস, এই লাইনটার মানে বুঝতে হবে, লুপ গেইন হুইচ আর নট টাচিং টু ফরওয়ার্ড পাথ। লুপ গেইন কি জিনিস সেটা আমি বলবো, হ্যাঁ, হুইচ আর নট টাচিং টু ফরওয়ার্ড পাথ। তাহলে এমন একটা লুপ, আচ্ছা লুপ তো বুঝতে হবে, লুপ কোনটা? লুপ মানে কি? কোন একটা জিনিস যে আবার ফেরত আসে, তাই না? এরকম হলে তো লুপ ক্রিয়েট হবে, তাই না? এটা কি লুপ ক্রিয়েট করবে? এটা পরেরটা যেটা না ড্র স্যার করে, ওটা তো যাচ্ছে শুধু আসতেছে না। এক্স্যাক্টলি। তো এইখানে আমি যেটা ড্র করছি একটু খেয়াল করে কিন্তু, H1 আর Z3 এটাকে একটা লুপ ক্রিয়েট করে ফেলছে না, H1 আর Z3। জি স্যার তো আমার এখানে ফরওয়ার্ড পাথ কয়টা? দুইটা, তাই তো? দুইটা ফরওয়ার্ড পাথ আমি যে ড্র করে রাখছি, G1 G2 G1 G4। এইখানে আমি ডেলকে কি বলছি? 1 মাইনাস লুপ গেইন হুইচ আর নট টাচিং টু ফরওয়ার্ড পাথ। তাহলে এমন একটা লুপ যে লুপটা ফরওয়ার্ড পাথকে টাচ করে নাই। তাহলে আমার এই সিস্টেমের জন্য টাচ করে নাই কোন লুপটা? অবশ্যই এটা H1 G3। আরো কিন্তু লুপ আছে এখানে, যদি আপনারা খেয়াল করেন, G1 H2, এটা কি ফরওয়ার্ড পাথকে টাচ করে আছে না? G1 কে টাচ করে আছে না? জি স্যার দ্যাটস ওয়াই এটা নেওয়া যাবে না, যেটা টাচ করে নাই সেইটাকে নেব শুধুমাত্র। বুঝা গেছে? সূত্র এটাই, সূত্রের মিনিং গুলো এইভাবে বুঝতে হবে আমাদের। আর লুপ গেইনটা কি জিনিস? খুবই ইজি, লুপ গেইনটা খুবই ইজি, মাল্টিপল করতে হবে। ধরেন এখানে লুপ ফোন দিলাম G1 H1, তাহলে এই সিস্টেমের লুপ গেইন হবে G1 H1, এরকম মাল্টিপল হবে। লুপে যা যা আছে সবগুলো মাল্টিপল করবেন, ওটাকে লুপ গেইন বলবো আমরা। ওকে, এইটুকু ক্লিয়ার? জি স্যার কারো কোনো কনফিউশন? আচ্ছা, আশা করি নাই। আমি একটা ম্যাথ করাই, বুঝতে পারবেন। আমি প্রবলেম হলে বলতে হবে, প্রবলেম সলভ না করলে কখনোই বুঝবেন না, প্রবলেম হলে বলতে হবে। আচ্ছা, একটা সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করতেছি, খেয়াল করেন। সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করার জন্য আমি বারবার এই কথাটা ক্লাসে বলি, অবশ্যই এটা আপনাদেরও বলতেছি। ইনপুট আউটপুট ফিক্স রেখে আগে একটা লাইন ড্র করে দিবেন। এরপর আমরা কি করতেছি, G1, এটা আমি ধরে নিচ্ছি, একটা এক্সাম্পল নিচ্ছি, G1 G2 G3 G4, H1, আচ্ছা এখানে মাইনাস দিলাম। এই মাইনাস দেওয়ার মানে কি? এই মিনিংটা কি? মাইনাস দেওয়ার মিনিংটা কি বলেন তো? H2 H1 এর মাইনাস দেওয়ার মিনিংটা কি? ফিডব্যাকটা স্যার মাইনাস হবে স্যার, ফিডব্যাকটা স্যার যখন মাইনাস আমরা আর কি সামিং পয়েন্টের ওইখানে লিখবো। নেগেটিভ ফিডব্যাক, হ্যাঁ। স্যার উপরে ওইটা কি স্যার G1 দুটো হয়ে গেল না? G1 দুইটা হলো কেন? সরি G4 স্যার, সরি G4 টা উপরে ওইটা G4 না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
G4 এটা আবার এই সাইডেও একটা G4 মনে হচ্ছে স্যার, কোনটা? একদম বাম সাইডে। না না প্রথমেরটা বলছি আর ওটা তো G1 G1 এটা G1 G1 G2 G3 G4 ওকে। তাহলে এখানে ফার্স্ট সূত্রটা লিখি, কিভাবে করতে হবে ম্যাথটা খেয়াল করেন। সূত্র লিখতে হবে। সূত্রটা কি? সূত্র তো মুখস্থ করাই দিলাম তাই না? এটা হচ্ছে সূত্র T of S is equal to 1 by del summation of del k p k, এটা এটা হচ্ছে সূত্র। এইখানে পিটা কি ছিল, পি অফ কেটা কি ছিল আমরা একটু দেখি। দেখেন তো পি অফ কিটা কি ছিল, ফরওয়ার্ড পাথ গেইন অফ দ্য কে ফরওয়ার্ড পাথ, মানে কতগুলো ফরওয়ার্ড পাথ আছে সেটা বের করতে হবে। তাহলে এই সিস্টেমে ফরওয়ার্ড পাথ কয়টা? চিন্তা করে দেখেন এখানে আমি একটা ফরওয়ার্ড পাথ তো আছে। ফরওয়ার্ড পাথ মানে কি বলছিলাম, কে বলতে পারবেন? যেটা স্যার সামনের দিকে যাবে আর কি, G1 G3 স্যার সামনের আর দিকে না, G4। স্যার ফিডব্যাক আছে জি স্যার দুটো, না না না, সামনের দিকে না, কনসেপ্টটা ক্লিয়ার হয়নি তাহলে। স্যার ফরওয়ার্ড দুটো পাথ আছে। মানে হচ্ছে ইনপুট এবং আউটপুটের মাঝে যে লাইনটা পাবেন সেটা হচ্ছে ফরওয়ার্ড পাথ। ইনপুটের সাথে আউটপুটের কানেকশন থাকবে যে লাইনের মাধ্যমে, সেটাই ফরওয়ার্ড পাথ। -H1 আর -H2 স্যার। -S1 -S2 কি? স্যার এগুলো ফরওয়ার্ড পাথ না স্যার? এগুলো ফরওয়ার্ড পাথ? কেউ কেউ G1 G2 G1 G2 G3 ফরওয়ার্ড স্যার পাথ আমি জি গুলো হবে স্যার। ফরওয়ার্ড পাথ আমি বলেই দিলাম যে এগুলো ফিডব্যাক ফরওয়ার্ড পাথের মধ্যে পড়বেই না, কারণ কি এগুলো রিভার্সের দিকে আসতেছে। আপনি এতক্ষণ পরে কি বললেন? এটা রিভার্সে আসলে তো সেটা ফরওয়ার্ড পাথই না। ফরওয়ার্ড পাথ হচ্ছে কি বলতেছি, ইনপুট থেকে আউটপুটে যে কানেকশনটা। এখানে ইনপুট কি আর এস, সি অফ এস কি আউটপুট। ইনপুট থেকে আউটপুটের একটা কানেকশন, যে লাইনটা চলে গেছে সেই লাইনটা চিন্তা করেন। এখানে কে কে আছে? G1 আছে, স্যার G2 G2 আছে, হবে G3 তাহলে স্যার। আছে, G1 জি G2 স্যার। G3, তাহলে একটা আর ফরওয়ার্ড পাথ G3 পেয়ে আছে। গেলাম। আরেকটা ফরওয়ার্ড পাথ আছে, বলেন তো আরেকটা G1 ফরওয়ার্ড পাথ কি G2 হবে? আর G4। এক্স্যাক্টলি G4 G4 স্যার। এক্স্যাক্টলি এটাই আমি জানতে চাচ্ছিলাম। যে দেখেন খেয়াল করেন, যে পার্টটার মাধ্যমে আউটপুটে যাচ্ছি, যে পটটার দিয়ে আমি আউটপুটের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে ফরওয়ার্ড পাথ। ওকে, যে পটটা দিয়ে আমি আউটপুটে যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাথ। তাহলে এখানে ফরওয়ার্ড পাথ দুইটার বেশি কিন্তু পাচ্ছি না এখানে। তাহলে সূত্র কি লিখবো? এখানে সূত্রটা একটু মডিফাই করে লিখি। তাহলে 1/ডেল্টা, এখানে কে এর ভ্যালু তাহলে কত? কে এর ভ্যালু কত তাহলে পেলাম? 2, তাই না? কে মানে কি, কতগুলো ফরওয়ার্ড পাথ সেটা বোঝাচ্ছে। বুঝা গেছে? কে মানে হচ্ছে 2, এখানে 2, কারণ এখানে দুইটা ফরওয়ার্ড পাথ। তাহলে এখানে সামেশন করছে, সামেশনটাকে তুলে দিয়ে কিভাবে লিখবো? del1 k1, সরি p1 প্লাস del2 p2। এটুকু বুঝলেন কিনা বলেন? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এইখানে যেটা করতে হবে, আমি p1 ধরে নিচ্ছি কিন্তু এই যে অলরেডি এটা। তো এই p1 এর লুপ গেইনটা কত, মানে ভ্যালুটা কত, ফরওয়ার্ড পাথের ভ্যালু কত? ভ্যালু বলতে যতগুলো গেইন আছে সবগুলো গুণ করে দিবেন। তাহলে ভ্যালু কত পাবো? G1 G2 G3, ঠিক আছে। এটা কি পাবো? p2 এর ভ্যালু কত পাবো? বুঝেন নাই? যতগুলো গেইন G1 G2 আর G4। হ্যাঁ, সবগুলো গুণ করে দেব। G1 G2 G4। তাহলে আমরা P1 এবং P2 এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। আমাদের বের করতে হবে কি এখন? ডেল্টার ভ্যালু বের করতে হবে, ডেল্টা 1 এর ভ্যালু বের করতে হবে, ডেল্টা 2 এর ভ্যালু বের করতে হবে। তো এখন তাহলে ডেল্টা 1 এর ভ্যালু কিভাবে বের করব সেটা আমাদের জানতে হবে। তো তার আগে ডেল্টা ডেল্টা 1 বা ডেল্টা 2 যেটাই বের করে না কেন, তার আগে ডেল্টা কে যেটা, এটা জানতে হবে আমাদের। ডেল্টা কে ডেল্টা এটা জানতে হবে। তো ডেল্টা কে এটা কি ছিল মনে আছে? দেখেন তো কি লেখা আছে।
ডেলটা কি, এটা কি লেখা আছে? স্যার লুপ গেইন হুইচ আর নট টাচ টু ফরওয়ার্ড পাথ, এটা কোনো ফরওয়ার্ড পাথ টাচ করবে না। আচ্ছা, মানে এমন একটা লুপ যেটা ফরওয়ার্ড পাথকে টাচ করবে না, এরকম লুপ আছে কিনা আমাদের এই সিস্টেমে? ফরওয়ার্ড পাথকে টাচ করতেছে না এরকম কোনো লুপ আছে? এখানে দেখেন, এমন কোন লুপ আছে যেটা ফরওয়ার্ড পাথ মানে কি, যে G1 G2 G3 আপনারা তো বললেন G1 G2 G4, এমন কোন লুপ আছে যেটা এই ফরওয়ার্ড পাথকে টাচ করতেছে বা করতেছে না আর কি, এরকম কোন লুপ আছে? কি মনে হয় আপনাদের? স্যার যে G4 হ্যাঁ, স্যার H2 আছে G4 লুপ, G4 লুপ। স্যার, না স্যার, -H2 আছে। -H2 যখন আপনি লুপ চিন্তা করতেছেন তখন তো G1 G2 তো আছে। লুপটা কিভাবে চিন্তা করবেন? এই যে পুরোটাই তো লুপ, এখানে তো পুরোটাই লুপ, তাহলে এখানে তো G1 G2 G3 সবই আছে H2 এর সাথে। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার তাহলে স্যার করেন। মাইনাস এই H1 টা হবে স্যার। -H1 জি তো স্যার, G1 এর সাথে H1 আছে, -H1 G1 এর সাথে আছে না? তাহলে লুপটা তো স্যার চিন্তা নেই। করেন, লুপটা চিন্তা করেন। ও স্যার বুঝতে পারছি এবার, নেই স্যার। না থাকতেই পারে, থাকতে হবে এমন কোনো কথা নেই তো এখানে। থাকলে লিখবো, না থাকলে লিখবো না, সিম্পল জিনিস। তাহলে এখানে আমার ডেল কে, আমি যদি ডেল 1 লিখি, একটু খেয়াল করেন, ডেল 1 লিখি, তাহলে ডেল 1 মানে হচ্ছে 1 মাইনাস, এই যে ডেল 1 বলতে কি বোঝাচ্ছে? 1 নাম্বার ফরওয়ার্ড পাথ। ডেল 1 বলতে হচ্ছে 1 নাম্বার ফরওয়ার্ড পাথ। 1 নাম্বার ফরওয়ার্ড পাথটা আমার কি এখানে? G1 G2 G3, তাই না? এটা হচ্ছে আমার 1 নম্বর ফরওয়ার্ড, এই যে লেখা হয়েছে ডান পাশে 1 নম্বর ফরওয়ার্ড পাথ। এটা হচ্ছে আমার 1 নম্বর ফরওয়ার্ড পাথ, তাই না? আর পরেরটা হচ্ছে আমার 2 নম্বর ফরওয়ার্ড পাথ এটা। সো যখন আমি ডেল 1 লিখবো তখন 1 নম্বর ফরওয়ার্ড পাথ চিন্তা করব। তো 1 নম্বর ফরওয়ার্ড পাথের সাথে কোনো নন টাচিং লুপ নাই, তার মানে কি? ভ্যালু হচ্ছে 0, তাই না? তার হচ্ছে 1 আসতেছে। এখন যদি ডেল 2 এর ভ্যালু বের করতে চাই, 2 নম্বর ফরওয়ার্ড পাথ চিন্তা করতে হবে। 2 নম্বর ফরওয়ার্ড পাথের সাথে এমন কি আছে যে নন টাচিং লুপ আছে? নাই, তাই না? কোনো নন টাচিং লুপ নাই এখানে, সো 0। সো ডেল 1 ডেল 2 এর ভ্যালু কত পেলাম? 1। বোঝা গেল এটুকু? প্রবলেম থাকলে বলতে হবে কিন্তু। আচ্ছা এখন আমরা, হ্যাঁ বলবেন। স্যার ডেল 1 এবং ডেল 2 টা স্যার আবার ক্লিয়ার করে দেন স্যার। দেখেন ডেল 1টা কি বললাম, যে 1 নাম্বার ফরওয়ার্ড পাথের সাথে কোনো নন টাচিং লুপ আছে কিনা, যদি থাকে সেটা লিখতে হবে। তো আমরা এখানে কি দেখলাম, 1 নাম্বার যেটা হচ্ছে কি G1 G2 G3, এইটার সাথে কিন্তু কোনো নন টাচিং লুপ নাই। যেহেতু নাই সেই জন্য ভ্যালু 0। যদি থাকতো তাহলে সেই ভ্যালুটা লিখতে হতো, ভ্যালুটা তাহলে লিখতে হতো সেটা, কিন্তু যেহেতু নাই সেটা আমরা লিখতেছি না। ঠিক সেম ভাবে কিন্তু ডেল 2 এর ক্ষেত্রেও তাই, ওটা হচ্ছে 2 নাম্বার ফরওয়ার্ড পাথের জন্য কত সেটা বের করতে হবে, এইভাবে আর কি। আচ্ছা একটা মিনিট। আচ্ছা সরি, একটা কল আসছিল, ইম্পর্টেন্ট কল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন, ডেল 1টা কিভাবে বের করলাম? আচ্ছা আমার কথা শোনা যায়?
হ্যালো, জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ডেল ওয়ানটা হচ্ছে মানে যদি কোনো লুপ থাকতো, যেমন এইখানে এক্সাম্পল দিছিলাম, দেখেন এইখানে আমাদের ফরওয়ার্ড পাথ বাদেও কিন্তু দেখেন এই যে উপরে একটা এক্সাম্পল ছিল, এই যে H1 G3, এটা কিন্তু ফরওয়ার্ড পাথের সাথে কোনো কানেকশন ছিল না, ঠিক আছে, এইখানে একটা লুপ ছিল। এরকম যদি কোনো লুপ থাকে যেটা ফরওয়ার্ড পাথের সাথে কোনো কানেকশন নাই, তাহলে সেই পাথের গেইন লিখতে হবে। এই পাথের গেইন কত হবে, কেউ একজন বলেন তো দেখি, এই লুপের গেইন কত হবে? এই যে H1 G3 এই লুপটার গেইন কত হবে? গেইন বের করার জন্য কি করছিলাম? লুপের গেইন বের করার জন্য কি করছিলাম? লুপের গেইন বের করার জন্য জাস্ট সিম্পলি গুণ করে দিলেই হয়ে যাচ্ছে, যা যা ভ্যালু আছে সবগুলোকে গুণ করে দেব, ঠিক আছে। তো এখানে যেমন এই যে ফরওয়ার্ড পাথের সময় বের করছি, সবগুলো এইভাবে গুণ করে দেবো। সো এইভাবে আমরা ডেল ওয়ান ডেল টু বের করে ফেললাম। এখানে যেহেতু কোনো কিছু নাই, নন টাচিং লুপস, দ্যাটস ওয়াই 1 - 0 করে আমরা বের করে ফেললাম। এরপরে আমরা বের করবো ডেল্টা। ডেল্টা সমান কি আছে এখানে খেয়াল করেন, 1 minus sum of individual loop gains, 1 minus sum of individual loop gains plus sum of 2 non-touching loop gain plus sum of 3 non-touching loop gain, এইভাবে চলতে থাকবে। তো ফার্স্টে আমরা চিন্তা করি সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন, এইটার মিনিংটা কি অ্যাকচুয়ালি? ইন্ডিভিজুয়াল লুপ গেইন, সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন মানে এখানে যতগুলো লুপ আছে সবগুলো ইন্ডিভিজুয়ালি লুপ গেইন বের করতে হবে। তাহলে এইখানে আমার এই সিস্টেমে লুপ কয়টা আছে, কে একজন বলেন তো দেখি লুপ কয়টা আছে? এই সিস্টেমে লুপ কয়টা আছে দেখে বলেন। স্যার তিনটা লুপ আছে। তিনটা লুপ, এক্স্যাক্টলি তিনটা। তাহলে এখানে অলরেডি কিন্তু P1 P2 এগুলো দিয়ে ফরওয়ার্ড পাথ বুঝাইছি। এরপর আমরা এইভাবে লিখবো, আমি এইভাবে লিখি P11, এর মানে হচ্ছে মানে যে লুপগুলো আছে সেই লুপগুলোকে লিখতেছি, মানে এরপরে P12 P13 এইভাবে লিখবো, মানে যতগুলো লুপ আছে সবগুলো গেইন বের করবো এইভাবে আর কি। তো একটা বলেন তো দেখি প্রথমটা লুপ কি হবে? তিনটা আছে, হুইচ ইজ কারেক্ট, কারেক্ট, কিন্তু বলেন কি কি লুপটা কি, কোনটা দিয়ে লুপ, খালি এটা বলেন যে কোনটা দিয়ে loop G1 হবে। G2 G3 আর মাইনাস H2। তাহলে ওই জিনিসটাই গুণ করে দেন, তাহলে কত হচ্ছে, এটাই তো লুপ গেইন, আমি তো এটাই বুঝাচ্ছি। জি স্যার। G1 G2 G3 H2 মাইনাসটা সামনে দিলাম, একটা হইলো, এরপর একটা বলেন বলেন। আর স্যার G1 H1 একটা আর স্যার G3 H4 একটা, সরি G4 একটা। G1 H1 একটা মাইনাস আসবে তাই না, আরেকটা জি স্যার। আরেকটা আরেকটা স্যার G3 G4। এ না, G3 G4 লুপ, আহা এতক্ষণ পর না কি স্যার। বললেন এটা। দেখেন আমি এই যে সবুজ কালারে দেখাচ্ছি, এটা কিন্তু একটা লুপ, দেখেন এই যেটা এইভাবে যে এইভাবে যাবে, যে এইভাবে ব্যাক করবে, এটা হচ্ছে একটা লুপ। এই G3 রেখে বাদ দিলে দেখেন G3 আমি চিন্তা করলাম না, তাহলে G4 দিয়ে চিন্তা করা যায়, ঠিক আছে, এইভাবে আর কি। দেখেন G1 G2 G4 H2, এইটা একটা লুপ। তাহলে আপনারা ওইটাকে লুপ ধরে বলতেছেন তিনটা, আচ্ছা দেখেন তিনটাই লুপ আছে কিন্তু এইভাবে আর কি, বুঝছেন কি? জি স্যার বুঝতে পারছি। এর পরের কন্ডিশনটা কি ছিল, এটা কি বের করলাম, সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন, মানে যতগুলো ইন্ডিভিজুয়ালি আছে, ইন্ডিভিজুয়াল যতগুলো আছে সবগুলো লুপ গেইন বের করলাম। এরপরেরটা কি, সাম অফ টু নন টাচিং লুপ গেইন। এর কথার মানে কি, টু নন টাচিং মানে কি, যেই দুইটা লুপ টাচ করে নাই, এই দুইটা লুপের সাম বের করতে হবে। তাহলে এইখানে যে লুপগুলো আমরা করলাম, এমন কি লুপ আছে যে একটার সাথে আরেকটা কোনো কানেকশন নাই? দেখেন একটু বের করেন, দেখেন চিন্তা করেন,
এইভাবে চলতে থাকতে হবে, এরপরে 2টা, তারপর 3টা, 4টা, এইভাবে চলতে থাকবে। হোপফুলি 2 এর 3 এ যেই শেষ হয়ে যায়, কারণ এত বড় সিস্টেম নিয়ে আমরা কাজ করি না, তাই না? আরো অনেক বড় বড় সিস্টেম আছে, সেই জন্য এই মেসন গেইন রুল ইউজ করতে হয়, যেন খুব সহজেই করা যায় কাজটা। বুঝাইতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক ছোট জিনিসটা। দেখেন এখানে তাহলে বোঝার ট্রাই করেন যে এমন কোন লুপ আছে যেটা টাচ করে, মানে টাচ করা নেই, দুইটা আলাদা আলাদা। যেমন সবগুলো তো স্যার টাচ করে আছে। হ্যাঁ, G1H1 এর সাথে টাচ করে আছে, জি মানে স্যার। G1H1 এর সাথে G1 G2 G3 টাচ করে আছে, G1 G2 G4 টাচ করে আছে, সবগুলো কিন্তু টাচ করে আছে, তাই না? তাহলে আর বাকিগুলো লেখার দরকার নেই, কারণ ওই, তাহলে 2টা যদি টাচ করে না থাকে, তাহলে তো 3টার ক্ষেত্রে তো দরকারই নেই চিন্তা করা, কারণ 3টা নন টাচিং লুপ গেইন এখান থেকে তো পাওয়াই সম্ভব না, কারণ 2টার ক্ষেত্রেই তো পাচ্ছি না আমরা। বুঝতে পারছি? যদি অনেক বড় বড় সিস্টেমের ক্ষেত্রে এই জন্য এটা, অনেক বড় বড় সিস্টেম থাকলে তখন দেখা যাচ্ছে 2টা 3টা 4টাও নন টাচিং হয়ে থাকতে পারতো। তো তাহলে আমরা ওখানে যাব না, তাহলে আমাদের ডেল সমান কি হবে দেখেন, 1 মাইনাস এই যেগুলো লুপ গেইন আমরা পেলাম সবগুলো যোগ করতে হবে, এই যেগুলো যোগ করতে হবে। তাহলে ডেল সমান কি হবে, 1 মাইনাস মাইনাসে কি হবে, সবগুলো প্লাস হয়ে যাবে, তাই না? এখানে সবগুলোর আগে কি মাইনাস আছে, খেয়াল করেন, সবগুলোর আগে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এবং সবগুলো যোগ করতে হবে, বলছে তো সাম অফ ইন্ডিভিজুয়াল লুপ গেইন, সবগুলো যোগ করতে হবে, যতগুলো লুপ গেইন পাওয়া গেছে সব যোগ করতে হবে। তাহলে এখন আমরা সূত্র ইউজ করে ফেলি। দেখেন সূত্রটা কি ছিল আমাদের, টি ইজ ইকাল টু, এই যেটা এটাতে আমরা ইনপুট করে দেব। তাহলে টি অফ এস ইজ ইকাল টু হচ্ছে উপরে ডেল 1 P1, তাই না, প্লাস ডেল 2 P2। তাহলে ডেল 1 এর ভ্যালু কত, এই যে সবগুলো জানা আছে, দেখেন যেগুলো জানি সবগুলো মার্ক করে দিচ্ছি, ডেল 1 ডেল 2, এই যে P1 P2 তো ফরওয়ার্ড পাথ পেয়ে গেলাম, তো হয়ে গেল ডেল 1 হচ্ছে 1 ইনটু P1, P1 কত আমাদের, এই যে এটা P1, G1 G2 G3 এটা, তাহলে G1 G2 G3 প্লাস ডেল 2 এর ভ্যালু হচ্ছে 1, P2 এর ভ্যালু কত, G1 G2 G4 ডিভাইডেড বাই 1 প্লাস এই যে ডেল্টার ভ্যালু বের করতে হবে, এই যে ডেল্টা, দেখেন ডেল 1 P1 প্লাস ডেল 2 P2 ডিভাইড বাই কত, ডেল্টা। তাহলে ডেল্টার ভ্যালুটা বসাই দেবো এখানে, ডেল্টার ভ্যালু কত, এই যে 1 প্লাস যেটা পেলাম আর কি, G1 H1 প্লাস G1 G2 G3 H2 প্লাস G1 G2 G4 H2, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। দেখেন দেখে অনেক বড় মনে হচ্ছে, তাই না? এটাকে আমি একটা কাজ করি, আচ্ছা এটা তুলে নেন একটা, এইটাকে ব্লক ডায়াগ্রাম করবো, তাহলে দেখবেন কত বড় হয় ব্লক ডায়াগ্রাম করলে। আচ্ছা এটাকে যদি ব্লক ডায়াগ্রামে কনভার্ট করা হয় তাহলে কি হবে, দেখি একটু ট্রাই করি। কি করবেন, এটা ফার্স্টে আর অফ এস নিলাম, আর এখানে ধরুন সি অফ এস নিলাম। ফার্স্টে কি G1 একটা কি গেইন, তাই না, গেইনকে একটা ব্লক করবে, তারপর G2 এর জন্য একটা ব্লক হবে, G3 এর জন্য একটা ব্লক হবে, এটা G1 G2 G3। আচ্ছা এরপর কি করব, উপরে G4 আছে, G4 কি অবস্থায় আছে G3 এর সাথে, G3 G4 এর সাথে কি অবস্থায় আছে, তো গেইন আছে, এটা কোন ফর্মে আছে, প্যারালাল ফর্ম। প্যারালাল ফর্ম, প্যারালাল। প্যারালাল ফর্মে এখানে যোগ আছে, তাই না, যোগ করতে হবে এখানে। তাহলে এখানে প্লাস চিহ্ন দিচ্ছি, এখান থেকে G4 একটা ব্লক ক্রিয়েট করতেছে, এখানে এসে যোগ করতেছে। এরপর হচ্ছে আমরা দেখি ফিডব্যাক হচ্ছে H1 একটা ব্লক, এবং এখানে আমি একটা ব্লক ধরে নিচ্ছি, এখানে
এই H1টা এখানে নেগেটিভ আসছে এবং এইখান থেকে আর একটা গেইন ব্লক আসছে H2, এটা হচ্ছে নেগেটিভ। দেখেন অনেক বড় লাগতেছে না? এটা যদি আপনাকে করতে চান তাহলে ওই যে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করে যেটা করছি না ওইটাই, এটা ব্লক ডায়াগ্রাম রিডাকশন করলেও কিন্তু হবে। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করে, আচ্ছা আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, আপনারা এটা ব্লক ডায়াগ্রাম করবেন, রিডাকশন করবেন। রিডাকশন করলে আপনাদের অ্যান্সারটা কোনটা পাবেন? এই যে এটা যেটা আমরা আউটপুট পাইছি ট্রান্সফার ফাংশন, এটাই পাওয়া যাবে আউটপুটটা। কারণ আমরা তো সবগুলো ছোট করতেছি, ছোট করা মানে কি আউটপুট বা ইনপুট করা, আউটপুট বা ইনপুটের মাঝে যা আছে সেটাই পাবো, এটাই আমরা পাবো। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা বাসায় এইটা সবাই ব্লক ডায়াগ্রাম রিডাকশন তো অলরেডি করে দিছি তাই না, আজকে আপনাদের কুইজে ছিল, সো এটা একটু করে ফেলেন তাহলে ব্লক ডায়াগ্রাম রিডাকশন। হ্যাঁ, আপনাদের কুইজ কি ব্লক ডায়াগ্রাম রিডাকশন উপর আছে না আজকে? কুইজটা কিসের উপর ছিল? সিলেবাস কি ছিল? স্যার মডিউল 3 ছিল স্যার। মডেল 3 স্যার। মডিউল 3 তে কি ছিল জানেন না? আপনারা পড়াশোনা করেন নাই? জি স্যার স্যার সিগন্যাল করছি তো গ্রাফ স্যার। ছিল, হ্যাঁ, সিগন্যাল ফ্লো গ্রাফ ছিল, আর কি ছিল? অ্যাড সামিং পয়েন্ট স্যার ব্লক ডায়াগ্রাম ওইগুলোও ছিল স্যার। ব্লক ডায়াগ্রাম রিডাকশন ছিল না? জি স্যার ছিল স্যার। তাহলে জি স্যার এটা ছিল হোমওয়ার্ক স্যার। দিয়ে লাভ কি? ট্রাই করেন আসতেই পারে কুইজে এরকম প্রশ্ন, ঠিক আছে? এগুলো দিন না স্যার, ছোট দিন। অবশ্যই এরকম থাকবে, ট্রাই করেন এটা। হ্যাঁ, ট্রাই করলে দেখবেন এটাই আসে। এটা সবাই যে আমি ছেড়ে দিচ্ছি আগেই, কারণ ট্রাই করেন আপনারা, দেখি কুইজের যেহেতু কোশ্চেন এখানে কাইন্ড অফ সেম রকম কোশ্চেনই আসবে বলে দিলাম। আর ওকে, কালকের ক্লাসটা আসলে কোথায় হবে আসলে বলতে পারতেছি না, এটা সিআরকে আমি জানাই দিব। তো আমি কালকে আরেকটা এক্সাম্পল দেবো, এই মেসন রুলের আরেকটা এক্সাম্পল দিয়ে মেসন রুল শেষ করব। এই এক্সাম্পলটা একটু সবাই একটু বাসায় একটু চেক করবেন যে কি করানো হইলো, একটু চেক করে আসবেন। হ্যাঁ, এক্সাম্পলটা একটু চেক করে আসবেন, কারণ জিনিসটা ইজি, কিন্তু যদি জি না স্যার। বুঝেন তাহলে খুবই কঠিন মনে হবে, না বুঝলে আসলে খুবই কঠিন লাগবে। আমি কালকে আরেকটা এর চেয়ে বড় একটা কন্ট্রোল সিস্টেম দিয়ে দেখাবো যে কিভাবে মেসন রুল ফর্মুলা এখানে ইউজ করতে হয়। আপনারা এটা হোমওয়ার্ক না, অ্যাকচুয়ালি ট্রাই করে নেন, কুইজের জন্য কাজে দিবে আপনাদের। আর নেক্সট দিন আমি আরেকটা মেশিন রুল ইউজ করব। সো আচ্ছা ওয়েট, বিএলসি দিয়ে যাচ্ছি আমি। পরীক্ষার টাইম কটার দিকে বলা ছিল? স্যার 9টার কথা বলছিলেন স্যার। স্যার সাবমিট করার জন্য স্যার টাইমটা একটু বাড়ায় দিন স্যার, নেটওয়ার্ক অনেক সমস্যা করে স্যার। সাবমিট করার জন্য গতদিন ক্লাসরুমে তো দিছিলাম, আবার এই কথা কেন আসতেছে? ক্লাসরুমে দিলেই তো হয়ে যাচ্ছে। স্যার তো বলছে যে মানে সাবমিটের জন্য স্যার সময় দিবে, তারপর হ্যাঁ, প্রয়োজন স্যারকে এটা মেইল তো না করে এক এটাও কথা, একই কথা কতবার আর বলতে হবে এগুলো নিয়ে? আমি তো অপশন খুলেই দিই ওখানে, 9:30 থেকে 10:15, 10:30 পর্যন্ত টাইম দিয়ে দেবো ক্লাসরুমে। সমস্যা হলে ক্লাসরুমে জমা দেবেন, 15 মিনিট টাইম বাড়াই দিব ওইখানে। এরপর তো দেখার বিষয় নেই, এটা তো 15 মিনিট তো অনেক টাইম। কিন্তু মেইল করলে, আমি আবারও বলছি, মেইল করলে নাম্বার কেটে দেবো অথবা ওইটা আমি ক্যান্সেল করে দেবো, আমি দেখবোই না ওইটা। মেইলের রেকর্ড থাকে না, এই কারণে না যে মেইল করলে সমস্যা, মেইলের রেকর্ড থাকে না, আমার খুঁজে পাই না জিনিসটা, এই জন্য আমি চাচ্ছি না মেইল নিতে। আচ্ছা এই যে এখন তো 3 স্যার নাম্বার ফাইল ক্রিয়েট করাই হয়নি মনে হয় স্যার, আমি চেক করলাম। ক্লাসরুমে দিয়ে দেবো ওইটা। স্যার ইয়াতেও বিএলসি তেও স্যার এক্সামের ফাইলটা পাচ্ছি না। আচ্ছা, বিএলসি তে এক্সামের ফাইল 3 নাম্বার স্লাইডের উপরে আমি হাইড করে রাখছি, একটু দেখাই। এখানে 3 নাম্বার মডেলের উপরে পেয়ে যাবেন, আমি হাইড করে রাখছি তো ওই জন্য পাচ্ছেন না আর কি। ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, 9:15 থেকে 10:15, 1 ঘন্টা পরীক্ষার টাইম। আর 15 মিনিট আমি এখানে এক্সট্রা দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। এরপরে আর কোনো অপশন থাকবে না, এটা আমি লাস্ট বার বলে দিচ্ছি, এরপরে কোনো অপশন থাকবে না। 15 মিনিট এনাফ টাইম জমা দেওয়ার জন্য আর কি, যদি কেউ মিস করে আর কি।
আচ্ছা, ডিসিশন যেটা হবে আমি জানাই দেবো সিআরকে, সেই অনুযায়ী আপনারা নেক্সট দিন আসবেন আর কি। কারো কোনো কোশ্চেন আছে কালকে কি ব্যাপারে? স্যার আপনি ক্লাস নিবেন স্যার ফিজিক্যালি স্যার নাকি? এখনই তো বললাম এই কথাটা। এই মেহেদি তুমি কি কানে শোনো না নাকি? আরে এখনই না বললাম বললে যে সিআরকে স্যার রেকর্ডটা অফ করে দেন স্যার। স্যার রেকর্ডটা তাহলে অফ করে দেন স্যার। ওকে, সবাই অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার।